আমি একজন এক্স শাহবাগী। কেন আমি শাহবাগী ছিলাম সেই ব্যাখ্যা আমি কমপক্ষে 100 বার দিয়েছি, তাও ইউটিউবে দিয়ে রাখি। কারণ ফেসবুকের লেখা হারিয়ে যায়। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি 1986 সাল থেকে 2016 সাল পর্যন্ত সিপিবির পূর্ণ সদস্য ছিলাম। সিপিবি সদস্যপদ পাওয়া খুব কঠিন। আমার সিপিবি জীবন দীর্ঘ। শুধু আমি না, আমার পরিবারও সিপিবির সাথে যুক্ত ছিল। বাংলাদেশের সিপিবির ভিত যারা তৈরি করে দিয়েছেন তার মধ্যে আমার পরিবার অন্যতম। তবে সিপিবি কেমন সংগঠন এটা না বুঝলে আমার সিপিবির জীবন বুঝতে পারবেন না, এবং শাহবাগে আমি কেন অংশ নিয়েছিলাম সেটাও বোঝা যাবে না। পার্টিতে কোনো স্বাধীন সত্তা নেই। আপনার প্রেম, বিয়ে, লেখাপড়া, পেশা এসব কিছুই পার্টির সিদ্ধান্ত নিয়ে করতে হয়। আমার মনে আছে, আমার মেডিকেল কলেজের পার্টির এক সিনিয়র আপা আর সিনিয়র ভাই দুজনেই পার্টি করে, পার্টিকে না জানিয়ে প্রেম করেছিল, তাই দুজনকেই পার্টির শাস্তি দিয়েছিল। শুধু তাই না, এই আয়ের উপরে পার্টির হক আছে। তার মানে আপনি যে আয় করবেন তার 10% পার্টি ফান্ডে দিতে হবে। আমি যে দুজনের কথা বললাম এই দুজনেই এখন বিএসএমএম এর অধ্যাপক। আমি নাম নিলাম না। আপনাকে যদি স্টেশন লিভ করতে হয় তাহলে ছুটি নিতে হয়, একদম মিলিটারির মতো। একবার মেডিকেল কলেজে পড়ার সময় অনেক দিন বাসায় যায়নি, কারণ ছুটি পেতাম না। মা বললেন যে তোকে অনেকদিন দেখি না, বাসায় আয়। পার্টির কাছে গেলাম, ছুটি চাইলাম এটা বলেই যে মা আমাকে অনেকদিন দেখে না, একটু বাসায় যেতে চাই। আমাকে পার্টির সেক্রেটারি যা বলেছিল এখনো সেটা আমার কানে বাজে। তিনি বলছেন, আচ্ছা তাহলে আপনি বৃহস্পতিবার লাস্ট বাসে বগুড়ায় যান, আর লম্বা একটা রাত কাটে পরের দিন সকালবেলা আবার ফার্স্ট বাসে ফিরে আসে। চিন্তা করে, এই সিপিবি সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে শাহবাগে জয়েন করেছিল। পার্টি সদস্যদের শাহবাগে জয়েন করা বাধ্যতামূলক ছিল। আমি পার্টি সদস্য হয়ে শাহবাগে যাব না, এটা হয়? হয় না। তবে শাহবাগ নিয়ে আমার ক্রিটিক্যাল হওয়াটা শাহবাগের সময় থেকেই, এবং শাহবাগের কারণে আমি আজকে পার্টিতে নেই। শাহবাগের ক্রিটিক আমি শাহবাগের সময় থেকেই শুরু করেছি, তবে সেটা আমি পার্টির ফোরামে করতাম, সেখানে ডিবেট করার চেষ্টা করতাম। সেই শাহবাগের সময় আমার দ্বিমত নিয়ে আমি পার্টির শীর্ষ নেতা মুজাহিদুল ইসলাম সেলিমের সাথে দীর্ঘ মিটিং করেছি পল্টনের সিবিবি অফিসে। কিন্তু যখন 5ই মের ঘটনা ঘটলো এবং তারপরে ধীরে ধীরে প্রকাশিত হতে শুরু করলো কি ঘটেছে, তখন বুঝলাম পার্টি ফোরামে নয়, আমাকে শাহবাগকে প্রকাশ্যে ক্রিটিক করতে হবে, যদিও তখন আমি পার্টির মেম্বার। এবং এই প্রকাশ্যে ক্রিটিক শুরু করার পরপরই আমাকে পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া হয়। শাহবাগ নিয়ে ক্রিটিক্যাল মূল্যায়নটা কি ছিল? আমার ক্রিটিক্যাল মূল্যায়ন ছিল শাহবাগের মর্ম নিয়ে। শাহবাগ আন্দোলনের মর্ম কি ছিল? 2013 সালের 5ই ফেব্রুয়ারিতে কথিত যুদ্ধাপরাধ মামলার রায়গুলো যেন কেবল ফাঁসি হয়, অন্য কোনো রায় নয়। আদালতের উপর এই অদ্ভুত প্রিজুডিস দাপি চাপিয়ে দিয়ে তার উপরে ভিত্তি করে এই আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু শাহবাগ আসলে কি ছিল? শুধু ফাঁসির দাবি, এটুকুই? এটা বুঝতে হলে আরেকটু আগে যেতে হবে। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার আগমনের প্রধান কারণ ছিল শেখ মুজিবের হত্যার বিচার। এটা আওয়ামী লীগের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি ছিল। এটা কোনো সমস্যা নেই, অবশ্যই তারা বিচার চাইবার অধিকার রাখে এবং এই বিচার হওয়াটাও দরকার। কিন্তু মুখে বিচার বললেও এই বিচার চাওয়ার পিছনে ছিল শেখ হাসিনার এক প্রতিহিংসা চরিতার্থ করার আকাঙ্ক্ষা, যা পরে ক্রমাগত ধীরে ধীরে প্রকাশিত হয়েছে। শেখ হাসিনার সবচেয়ে বড় ক্রেডিট যে সে এই প্রতিহিংসাকেই তারপর থেকে বাংলাদেশের রাজনীতির মূল উপজীব্য করে তুলতে সক্ষম হয়েছিল। এই প্রতিহিংসাকে চরিতার্থ করার প্রথম ধাপ ছিল ঘাতক দালাল নির্মূল কমিটি। অথচ দেখেন, শেখ মুজিব কিন্তু মোটা দাগে নিজে প্রতিহিংসার রাজনীতি করেনি। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে তিনি সবুর খানকে জেলে রেখেছেন, আবার একই সাথে সবুর খানের পরিবারের খোঁজ খবর রেখেছেন। শুধু তাই না, ব্যক্তিগত পর্যায়ে নিজের টাকা দিয়ে সাহায্য করেছেন। এসব আওয়ামী লীগই বলে। তবে এটা বিশ্বাসযোগ্য, কারণ সবুর খান তার খুবই পরিচিত, ঘনিষ্ঠ এবং মুসলিম লীগের কমরেড, একসাথে মুসলিম লীগ করতেন ওনারা। শেখ মুজিব কিন্তু এই ক্ষেত্রে সেই রাজনীতির বিরোধটাকে ব্যক্তিগত শত্রুতায় পর্যবেসিত করেনি। ফলে শেখ হাসিনা পারতেন শেখ মুজিবের কন্যা হিসাবে, আমি তো বলি যে শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা হয়ে উঠতে পারেনি। শেখ হাসিনা পারতেন যে বাংলাদেশের রাজনীতিকে রাজনীতিতেই রাখতে, তাকে প্রতিহিংসার দিকে না গড়াতে।
এবং রাজনীতি থেকে প্রতিহিংসার শব্দটাকে দূর করে দিতে। নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনে একটা বড় ট্র্যাজেডি হয়েছে হাসিনার, এটা আমরা সবাই জানি, মানি আমাদের সংবেদনা আছে। কিন্তু সেই বেদনা বুকে নিয়ে শেখ হাসিনা একমাত্র পারতেন বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে তার বাবার দেখানো পথে এক ইতিবাচক নতুন শুভ রাজনীতির সূচনা করতে। কিন্তু তিনি সেটা পারলেন না, তিনি সেটা করলেনও না। সম্ভবত সেটা করার মতো মাথার মাল ওনার নাই। বাংলাদেশের রাজনীতির একটা দারুণ ইতিবাচক সম্ভাবনাকে এইভাবেই হেলায় হারিয়েছে হাসিনা। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে একটা সাধারণ আদালতের বিচারে শেখ মুজিবের খুনের বিচার এবং শাস্তি হয়েছিল। ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু ঘটনা এখানে শেষ হলো না, শেষ হইয়াও হইল না শেষ। সেটাকে প্রলম্বিত করা হলো। সেটাকে প্রলম্বিত করে 75 পূর্ব নিরঙ্কুশ আওয়ামী জামানার নস্টালজিয়ায় ফিরে যাওয়া এবং সেই সাথে সকল পলিটিক্যাল অপোনেন্টকে নিশ্চিহ্ন করাই হয়ে উঠল পরবর্তী গন্তব্য। এবং আওয়ামী লীগ হিস্টোরিক্যালি মনে করে সেনাবাহিনী থাকার দরকার নেই, এবং যদি থাকে তাহলে সেটা এমন একটা সেনাবাহিনী হবে যেটা হবে সম্পূর্ণ অনুগত, এবং সে একই কাজ করা হয়েছে সেনাবাহিনীর ক্ষেত্রে। শেখ হাসিনা মনে করে যে দেশের মানুষ বিশ্বাসঘাতক, তাই তারা শেখ মুজিবের হত্যায় কোনো প্রতিরোধ না গড়ে তুলে এই মৃত্যুতে উল্লসিত হয়েছিল। এটাই হাসিনাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়ায়। তাই এই অকৃতজ্ঞ জাতিকে শাস্তি দেওয়ার আকাঙ্ক্ষার পরিণতি হলো এক উদগ্র ফ্যাসিবাদ। হাসিনা প্রতিহিংসাকে আধুনিক রাজনীতিতে জায়গা দিতে নেই, কারণ প্রতিহিংসা হচ্ছে একটা গোষ্ঠীতান্ত্রিক সমাজের একটা আচরণ, যেখানে গোত্রপিতা বা গোত্রপ্রধান সমাজের প্রধান মাথা, তার ইচ্ছাই সমাজের সর্বোচ্চ। সেখানে চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত নেওয়া নীতি। কিন্তু পৃথিবী সেই যুগ জামানা পার হয়ে এসছে। আপনি বাংলাদেশে প্রতিহিংসাকে রাজনীতি হিসেবে প্রতিষ্ঠা করে একটা আধুনিক রাষ্ট্রের সম্ভাবনাকে নষ্ট করে গোষ্ঠীতান্ত্রিকতাকে সমাজের গভীরে প্রথিত করে দিয়েছেন। ফলে প্রতিশোধ নেয়াটাই হয়ে উঠেছে বিরোধ ফয়সালার একমাত্র পথ। পলিটিক্যাল অপোনেন্টকে নিশ্চিহ্ন করাই হয়ে দাঁড়িয়েছে একমাত্র চিন্তা। গোষ্ঠীতান্ত্রিকতার জন্য রাষ্ট্রকে বলি দিতে হয়, রাষ্ট্র থাকলে গোষ্ঠীতান্ত্রিকতা থাকে না। ঠিক একই কারণে শেখ হাসিনা রাষ্ট্রের সমস্ত ইনস্টিটিউটকে ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনা হয়ে উঠেছেন বাংলাদেশের গোত্রপিতা, তার ইচ্ছাই সর্বোচ্চ, তার মুখের কথাই আইন, ওনার ইচ্ছা ছাড়া কোথাও কিছু নড়ে চড়ে না। তাই শেখ হাসিনার হস্ত হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী প্রপঞ্চ, যে হস্তক্ষেপ কামনা করা ছাড়া অনুগতদের আর কিছুই কামনা করার থাকে না। শাহবাগ ছিল এই গোষ্ঠীতান্ত্রিক প্রতিশোধ নেয়ার আকাঙ্ক্ষার চূড়ান্ত রূপ। সমাজ আর রাষ্ট্রকে এক ধাক্কায় 1000 বছর পিছিয়ে দেওয়ার বাস্তব উদাহরণ। শাহবাগ ছিল আধুনিক রিপাবলিকের ধারণা থেকে ছিটকে পড়ার উদযাপন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা বিচার জিনিসটাই বুঝিনি। মানে আমরা ভেবেছি যে বিচার মানে শাস্তি হতে হবে, আবার সে শাস্তি হলে হবে না, একেবারে ফাঁসিরই দণ্ড হতে হবে। তার মানে বিচার মানে ফাঁসি। মানে আমরা বুঝতেই পারি নিজের রায়ে কি শাস্তি চাই সেটা আগাম দাবি করা যায় না, বলে দেওয়া তো দূর কি বাত। আগাম দাবি তোলা মানে তো মামলার মেরিট বিচার বিবেচনা নাকচ করে দেওয়া হয়ে যায়। অর্থাৎ বিচার ছাড়াই কেবল একটা ফাঁসির রায় চাচ্ছি আমরা। অথচ শাহবাগে এটাই করা হয়েছিল। এটাই নাকি চেতনা, এটাই নাকি কেন আমাদের প্রচলিত বিচার পদ্ধতি ফেলে অদ্ভুত এক বিচার পদ্ধতিতে কথিত বিচারের পক্ষে আমরা জড়ো হয়েছিলাম, তা আমাদের কারো মাথায় আসেনি। চেতনায় আমরা এমনই উন্মত্ত হয়েছিলাম। তাই শাহবাগ ছিল বাংলাদেশ রাষ্ট্রের ডেথ বেড, যে রাষ্ট্রটা জন্ম নিয়েছিল 1971। সেই ডেথ বেডের মৃত্যু যন্ত্রণাকে আমরা কেউ কেউ জাগরণ বলে অভিহিত করেছি। সব মোমবাতি নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে। শাহবাগে মোমবাতিও জ্বালানো হয়েছিল। শাহবাগ ছিল চেতনার মোমবাতির শেষ আগুনের বিভা। তবে শাহবাগ বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে। শাহবাগের ভুল আর পাপগুলোকে অনুধাবন করতে না পারলে আমরা কখনোই আগামীর রাষ্ট্র করতে পারবো না, যে রাষ্ট্রের রাজনীতিতে প্রতিহিংসা বলে কোনো শব্দ থাকবে না। বাই দ্য ওয়ে,
শাহবাগ নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধ ছিল, তো সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কি পাওয়া যাবে?